জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়েই এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদ রাকিব। আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের ৬৩ লাখের বেশি শিক্ষার্থীকে ২,১১৬ কোটি টাকার এককালীন উপবৃত্তি তুলে দিয়ে কথা বলেন তিনি। ঝরে পড়া রোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় ২০১১ সালে গঠিত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে প্রতি বছর মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত এককালীন সহায়তা দিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের ৬৩ লাখ শিক্ষার্থীকে ডিজিটাল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২,১১৬ কোটি টাকার এককালীন উপবৃত্তি তুলে দেন প্রধানমন্ত্রী। দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেয়া হয় মাধ্যমিক পর্যায়ে ৫,০০০, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬,০০০ এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে। এছাড়াও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ১৫ জন শিক্ষার্থীকে ২ লাখ টাকার চেক এবং স্নাতক পর্যায়ে ২১ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ও ৩ লাখ টাকার চেক। আমাদের দেশের কত অঞ্চলে ছড়িয়ে ছিটে থাকা মেধাবী ছাত্রছাত্রী, তাদেরকে খুঁজে বের করা এবং আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করা, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। বাজেটে শিক্ষা খাতেই কিন্তু সবথেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়। এবারের বাজেটেও আমরা ৯৪,৭৭০ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। আর শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির কারণে আমি মনে করি যে সমাজে আর এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। চতুর্থ শিল্প বিপ্লব তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি। ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকাল 8:45টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। এ সময় পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নতুন সেনাপ্রধান। এর আগে সকাল 8:30টায় ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন নতুন সেনাপ্রধান। এরপর সেনাপ্রধানকে সেনাকুঞ্জে গার্ড অফ অনার প্রদান করা হয়। সেখানে বৃক্ষরোপণ শেষে মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি। সব শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য রওনা দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। চলতি বছর সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা করায় প্রথম স্থান অর্জন করেছে তুর্কি, আর এশিয়ার মধ্যে প্রথম হয়েছে বাংলাদেশ। এছাড়াও সৌদি আরব একই কোটা বরাদ্দ দেয় আগামী বছরও বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১,২৭,১৯৮ জন হজযাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের জেদ্দায় থাকা হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। এছাড়া মক্কায় হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেন, ভবিষ্যতে হাজিদের হয়রানি না কমিয়ে শুধু লাভের চিন্তা করলে এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এজেন্সির মালিক ভাইয়েরা সবার কথা কিন্তু বলছি না, কোথায় সবচেয়ে কম দামে বাড়ি পাওয়া যায় খুঁজে খুঁজে বের করে প্রফিটটা বেশি করার জন্য চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোনোদিন তাদেরকে সহ্য করবে না। এই অন্যায় ও অপরাধ থেকে ফিরে আসার জন্য এইবারে লাস্ট ওয়ার্নিং ফর ইউ ফর দ্য হাব এজেন্সি মালিক, তাদের জন্য আমাদের এই জিনিসটা তাদের উপর আমাদের অনুরোধ থাকবে। এবারের হজযাত্রায় বিভিন্ন দেশের মোট ১,৩০১ হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল। অতিরিক্ত গরমের মধ্যে পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে দীর্ঘ পথ হাঁটার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। জানা গেছে, প্রাণহানির মধ্যে বেশ কয়েকজন বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি ছিলেন। এছাড়া প্রায় ৮৩%-ই হজযাত্রার সরকারি অনুমোদন
ছিল না। এর মধ্যেই মিশরেরই ছিল 6 শতাধিক। এই অবস্থায় 16টি এজেন্সির লাইসেন্স জব্দের নির্দেশ দিয়েছেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি। সেই সঙ্গে অবৈধভাবে হজে পাঠানোর দায়ে তাদের আইনের আওতায় আনা হয়েছে। এবছর 18 লাখ মুসল্লি হজ করেছেন, যার মধ্যে 16 লাখ এসেছিলেন বিদেশ থেকে। সিলেট জেলায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির, তবে সকাল থেকে বৃষ্টিপাতে বেড়েছে নগরবাসীর ভোগান্তি। সুনামগঞ্জে বন্যার পানি কমায় আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এদিকে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে হবিগঞ্জে এখনও প্রবল বেগে লোকালয়ে ঢুকছে পানি। সিলেট জেলায় সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। নগরীতে পরিস্থিতি কিছুটা অবনতির শঙ্কা দেখা দিয়েছে। জনাকীর্ণ আশ্রয় কেন্দ্র, গবাদি পশুর খাদ্য সংকট, কৃষিজমি ও মাছের ঘেরে ক্ষতি থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থার শোচনীয় অবস্থার সীমাহীন দুর্দশার উপজেলার মানুষেরা। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঘরে ফিরেছেন আশ্রয় কেন্দ্রে থাকা বহু পরিবার। পানি কমায় সচল হচ্ছে বিচ্ছিন্ন থাকা যোগাযোগ ব্যবস্থা। কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে হবিগঞ্জে এখনও প্রবল বেগে লোকালয়ে ঢুকছে পানি। এতে দিন দিন ভোগান্তি বেড়েই চলেছে বন্যা পরিস্থিতির কবলিতদের। বিএনপি সহ একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এর সাথে দু একটি গণমাধ্যমও জড়িত। জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটররা যেভাবে এক কলমের খোঁচায় আপনার কাউকে বরখাস্ত করত এবং দলে অন্তর্ভুক্ত করত, ঠিক একই কায়দায় দেখতে পাচ্ছি তাও দেশের অভ্যন্তর থেকে না, দেশের বাইরে থেকে কে কোন পদে সেটি তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ঠিক করে দিচ্ছে। যারা গণতন্ত্রের কথা বলে, নিজের দলে কোনো গণতন্ত্র নাই। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। ঈদুল আজহার শেষের কয়েকদিন পরও অবিক্রিত হাজার হাজার কাঁচা চামড়া। খুলনায় বেচা কেনার নির্ধারিত স্থান না থাকায় হতাশ ব্যবসায়ীরা। ট্যানারি মালিকরা নির্ধারিত দরে না কেনায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। সরকার নির্ধারিত দামে ট্যানারি মালিকদের কাছ থেকে সাড়া না পাওয়ায় বিক্রি হচ্ছে না এসব চামড়া। খুলনা জেলায় এবছর ৭০,০০০ পশু কোরবানি হয়েছে। এছাড়া আশপাশের জেলা থেকে আরও প্রায় ৫০,০০০ চামড়া সংগ্রহ করেছেন জেলার ব্যবসায়ীরা। তবে ট্যানারি মালিকরা কাঁচা চামড়া না কেনায় রাজধানীর ট্যানারিগুলোর এখন তাদের শেষ ভরসা। সেখানেও বিক্রি করতে না পারলে কোটি টাকার লোকসান গুনতে হবে বলছেন ব্যবসায়ীরা। ভালো চামড়াটার দাম ১১৫০ টাকা পড়ে গেছে। এখন মার্কেট বা বেচাকেনা কত হবে, চামড়াটা কাজ করে সম্পূর্ণ কোয়ালিটি করা হবে, তার উপরে ডিপেন্ড করতেছে যে কে আসবে, কয় টাকা দরে চামড়া কিনবে, তারপর প্রফিট। চামড়া আমি মেলা করেই করছি, আরও করেই করতাম যদি স্থায়ী কোনো ঠিকানা থাকতো। এই কম হলে এখানে আমার ৮০ লক্ষ টাকার মাল, এই মালটাই ফুটপাতের উপরে। অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেন। চলতি বছর ঈদুল ফিতর থেকে চালু হয় এই স্পেশাল ট্রেন। তবে জনবল সংকট সহ নানা কারণে গেল ৩০ মে বন্ধ হয়ে যায় এই ট্রেন চলাচল। স্থানীয়দের দাবির মুখে ঈদুল আজহা থেকে দ্বিতীয় দফায় চালুর পর লাভের মুখ দেখছে রেল খাত। এই স্পেশাল ট্রেন চালু হওয়ার পর মাত্র ৬২ দিনে ৭০,৮১১ জন যাত্রী পরিবহন করে এই ট্রেন। এ থেকে আয় করে ১,৩৩,০০,০০০ টাকা। এছাড়া এই ট্রেনের মাধ্যমে কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় খুশি যাত্রীরা। ট্রেনের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, আমরা
কম খরচের মধ্যে একটা ভালো একটা জার্নি উপভোগ করতে পারি। আমরা তো অবশ্যই চাই যে এটা চালু থাকুক, কারণ হচ্ছে খুব অল্প সময়ে পৌঁছে যাওয়া যায়। স্টে করা খুব বেশি প্রয়োজন, কারণ কক্সবাজার আসা যাওয়ার জন্য ট্রেনটা বেশি জরুরি আমাদের জন্য। ফেয়ার তো অনেক কম। ঈদে বাড়তি টাকা উপার্জনে এক রুটের গাড়ি চালানো হচ্ছে অন্য রুটে। অচেনা মহাসড়কে ঘটছে দুর্ঘটনা। এদিকে মহাসড়কে দুর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বরিশাল জেলা প্রশাসন। বরিশাল ঢাকা মহাসড়কের কাশীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক সহ বেশ কিছু অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে। দুর্ঘটনা কমাতে জেলা প্রশাসন নিয়মিত বরিশালের মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বলে জানান তিনি। আমাদের সড়ক পরিবহন আইন যাতে এই পরিবহন সংশ্লিষ্ট মানুষজন মেনে চলেন, পাশাপাশি আমরা যারা যাত্রী আছি তাদেরকেও সচেতন করা। আমাদের সম্মিলিত প্রয়াসই এই দুর্ঘটনার পরিমাণ আমরা আশা করি এগুলো শূন্যের কোঠায় নেমে আসবে। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া তারা আদায় করতেছেন কিনা সেই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করি, এবং যদি অপরাধ প্রমাণিত হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাশিয়ার দাগেস্তানে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত 16 জন নিহত হয়েছেন। এর মধ্যে 15 জনই পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পুরোহিত। আহত হয়েছেন আরও অনেকে। এ সময় পাল্টা গুলিতে 6 হামলাকারীরও প্রাণ গেছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ভারভেল্ট শহরের 2টি অর্থোডক্স গির্জা এবং মাখার্চকালা শহরের পুলিশ পোস্টে চালানো হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। এতে 24 থেকে 26 জুন পর্যন্ত শোক পালনের ঘোষণা দিয়েছে দামেস্তান প্রজাতন্ত্রের গভর্নর সের্গেই মেলিকভ। বাতিল করা হয়েছে সব ধরনের বিনোদন অনুষ্ঠান। এছাড়া পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসতেই তাৎক্ষণিকভাবেই সন্ত্রাসী হামলার তদন্ত শুরু করেছে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে অন্তত 21,000 শিশু নিখোঁজ হয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন। এর মধ্যে অন্তত 17,000 শিশু পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন এবং কমপক্ষে 4,000 শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। যারা প্রিয়জন থেকে বিচ্ছিন্ন তাদের মধ্যে অনেকেই ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে বলে শঙ্কাও করা হচ্ছে। এছাড়াও বেশ কয়েকটি গণকবর পাওয়া গেছে, যেখানে মৃতদেহগুলোর মধ্যে অজানা সংখ্যক শিশু রয়েছে বলেও দাবি করেছে সেভ দ্য চিলড্রেন। এমনকি যারা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, তাদেরও বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। এই অবস্থায় নিখোঁজ শিশুদের সুরক্ষার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এদিকে 8 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে অন্তত 10,000 শিক্ষার্থীর প্রাণ গেছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়, যার মধ্যে 450 জনই স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী। We know also that an unknown number of children have been detained by Israeli forces, have been forcibly transferred out of Gaza, and are buried in unmarked graves. And an unknown number of the bodies that were found in the mass graves have been children. শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।